গল্প আমি গোপনে ভালোবেসেছি। লেখায় রায় রায়মা। বাসর রাতে কাঁপা কাঁপা পায়ে নিজের রুমে ঢুকছে আরাম। রুমে ঢুকে দেখলো তার সদ্য বিবাহিত বউ ঘোমটা নিয়ে বিছানায় বসে আছে। দরজাটা লাগিয়ে ধীর গতিতে বিছানায় এসে বসলো আরাম। বুকে তার হাতুড়ি পেটাচ্ছে কেউ তার মনে হচ্ছে। কপাল বেয়ে ঘাম গড়ছে তার। শীতের কনকনে রাতে আরাম ঘামছে। কারণ এই পর্যন্ত আরাম যে মেয়েটার থেকে 100 হাত দূরে দূরে থেকেছে, যাকে দেখলেই তার কপালের ঘাম ছুটে যায়, সে মেয়ে আর তার বউ। আরাম কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। ঘোমটা সরাবে কি না তা নিয়ে বড় দ্বিধায় পড়ে গেল সে। তার সদ্য বিবাহিত বউ অন্তরা ঘোমটা আড়াল থেকে তার সদ্য বিয়ে করা বরকে দেখছে। কিন্তু মনে মনে বিরক্ত হলো সে তার বরকে চুপচাপ বসে থাকতে দেখে। আরাম মনে মনে নিজেকে সান্ত্বনা দিয়ে আস্তে আস্তে ঘোমটা তুলল। দেখতে পেল বিশ্বের সব থেকে রাগী আর খিটখিটে, চঞ্চল মেয়েটা লাজুকভাবে চোখ নামিয়ে শান্তভাবে বসে আছে। আরাম চঞ্চল মেয়েদের থেকে 100 হাত দূরে থাকে। কিন্তু অন্তরা সে তো চঞ্চল নয়, সে মহাচঞ্চল। কলেজের সেরা চঞ্চল অ্যাওয়ার্ডের একমাত্র প্রাপ্য হলো এই অন্তরা মেয়েটির। সারাক্ষণ বকবক করে সবাইকে কে নাজেহাল করে দেয়। আরাম ও তার ব্যতিক্রম নয়। আরাম ছোট থেকেই শান্ত আর ইন্ট্রোভার্ট স্বভাবের। সে এত বকবক, কোলাহল পছন্দ করে না। তাই অযথা বকবক করার থেকে চুপ থাকাটা সে বেশি পছন্দ করে। তাই তো অন্তরার থেকে সে সবসময় দূরে থাকে। আর এই মেয়েটা আরামকে জ্বালানোর একটা সুযোগও নষ্ট করে না। সবসময় সার সার করে মাথা খারাপ করে দেয়। এখন তো অন্তরা আরামের বিবাহিত বউ, এখন সারা জীবন আরামকে অন্তরার এই জ্বালাতন সহ্য করতে হবে। আরাম গলা খাকরাল। অন্তরা ভ্রু কুঁচকে আরামের দিকে তাকিয়ে বলল, স্যার আপনার কি শরীর খারাপ? এত ঘামছেন কেন? আর এভাবে কাশছেন কেন? ভিক্স দেব? ভিক্সের একটা গলি খেলে খিচখিচ দূর হয়ে যাবে। আরাম অন্তরার কথা শুনে মনে মনে বলল, আসতে না আসতেই বকবক শুরু। এই মেয়েটার সাথে কি করে আমার জীবন কাটাবো কে জানে। এই মাটাও না। আরেও স্যার জেগে জেগে স্বপ্ন দেখছেন নাকি? অন্তরা আরামের সামনে তুলি মেরে বলল। আরাম চোখ মুখ কুঁচকে গম্ভীর গলায় বলল, না। অন্তরার এবার মাথা গরম হচ্ছে। এত সুন্দর মিষ্টি বউ তার কোথায় জড়িয়ে ধরে আদর করবে তা না। অন্তরা বিড়বিড় করে বলল, নিরামিষ একটা। আরাম শুনতে পেয়ে না শোনারও ভান করে বলল, কিছু বললে? অন্তরা দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ, ওয়াশরুমটা কোথায়? চেঞ্জ করব। আরাম হাতের সাহায্যে দেখিয়ে দিল। অন্তরা একটা শাড়ি আর ব্লাউজ নিয়ে চলে গেল। আরাম জোরে একটা হাফ ছাড়ল। তারপর চটপট দরজা খুলে চলে গেল তার মায়ের রুমে। আরামের মা সোনালি সবে বিছানায় এসে বসেছেন। আর আরাম এসে হন্তদন্ত হয়ে ঢুকে তার মাকে বলল, মা আমি এখানে ঘুমো। তুমি যাও গিয়ে তোমার বৌমার সাথে ঘুমাও। সোনালি ভীষণ চটে গেলেন। ছেলের ফুলসজ্জার রাতে তার হবু বউয়ের সাথে নাকি তার মা ঘুমোবে। সোনালি ছেলের মাথায় চাটি মেরে বললেন, কবে বড় হবি তুই? তোর বাসর রাতে আমি তোর বউয়ের সাথে ঘুমোব? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আরাম এবার কাঁদো কাঁদো গলায় বলল, মা তুমি জানো না এই মা বকবক করে আমার মাথা খারাপ করে দেবে। আর এই মেয়ে যা ছটফটে ঘুমিয়ে ঘুরে যদি আমায় লাথি মারে তখন? ছেলের কথায় ভীষণ বিরক্ত সোনালি। তিনি ছেলেকে পাশে বসে বোঝালেন, দেখ আরাম, এটা অন্তরার বিয়ের প্রথম রাত। আর মেয়েদের বিয়ের প্রথম রাতটা খুব স্পেশাল হয়। এক অন্যরকম অনুভূতি তাদের মনে অনুভূত হয়। তুই এই রাতটাকে খারাপ করতে কেন চাইছিস বলতো? আর মানলাম মেয়েটা একটু বেশি চঞ্চল, তা বলে সে তো খারাপ নয়। দেখ তুই তাকে আপন করে নি। আর কত নিজেকে গুটিয়ে রাখবি? আরাম চুপচাপ শুনছিল। সোনালি আরামের কাঁধে হাত রেখে বলল, যা মেয়েটা হয়তো একা আছে, এবার গিয়ে তাকে আপন করেনি। আরাম তারপর বলল, মা এত তাড়াতাড়ি আমি তাকে আপন করতে পারবো না, আমার সময় লাগবে। আরাম উঠে পড়ল। সোনালি দীর্ঘশ্বাস ফেললেন। আরাম নিজের রুমের সামনে দাঁড়িয়ে আছে। রুমে ঢুকবে কি না তা ভাবছে সে।
আরাব ভাবলো একবার নক করবে, তারপর নিজেকে বলল, ধুর, নিজের রুমে ঢুকতে আবার নক করা লাগে নাকি। তাই সে দরজা খুলে ঢুকে পড়ল। সামনে তাকাতেই সে চোখ বড় করে ফেলে নিজের বুকটা চেপে ধরল। অন্তরা ওয়াশরুম থেকে বেরিয়েছে সবে। চুল থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। হালকা নীল রঙের শাড়িতে বেশ আবেদনময় লাগছে অন্তরাকে। আরাব বুকে হাত ধরে অন্তরার দিকে তাকিয়ে আছে। অন্তরা আরাবকে দেখে ভ্রু কুচকায়, তারপর চুল মুচড়ে মুচড়ে বলে, ওভাবে বুকে হাত দিয়ে হা করে আছেন কেন? মাছি খাবেন নাকি? আরাব মুখটা বন্ধ করে গলা খাকিয়ে চোখটা অন্যদিকে ঘোরাল। অন্তরা বারান্দায় গিয়ে ভিজে টাওয়ালটা মেলে দিল। আরাব এসে বিছানায় বসে পড়ল। চেঞ্জ করে নিন। অন্তরার কথায় আরাব সায় জানিয়ে চেঞ্জ করতে চলে যায়। অন্তরা বিছানায় এসে শুয়ে পড়ল। সে জানে যে স্যারের সাথে তার সম্পর্ক আদায় কাজ চলা। আর যাই হোক, তাদের মধ্যে কিছু হবে না। অন্তরা চেষ্টা করলে স্যার কখনো মেনে নেবে না। তাই অন্তরা এক প্রকার দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে ফেলল। আরাব ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখলো অন্তরা শুয়ে পড়েছে। পেট থেকে শাড়িটা হালকা সরে আসায় পেটের কিছু অংশ দৃশ্যমান। আরাব একটা ঢোক গিলে ধীর পায়ে বিছানায় এসে বসল। একবার অন্তরার মুখের দিকে তাকিয়ে মনে মনে হাসলো, কি নিষ্পাপ মুখখানা তার। তারপর আরাবের নজরে এল অন্তরার ঠোঁটের নিচের তিনটার দিকে। মন চাইছে গোলাপি ঠোঁট দুটোকে কামড়ে আরেকটু লাল করে দিতে। এইসব কথা মাথায় ঘুরপাক খাচ্ছে আরাবের। সে নিজের এইসব চিন্তা ভাবনাকে ধিক্কার জানালো। তারপর মনে মনে বলল, ছি আরাব, নিজের ছাত্রীর প্রতি এরকম চিন্তা ভাবনা করছিস? পাপ লাগবে তোর। আরাব নিরাশ হলো, কিন্তু তার মন বলল, আরে আরাব, সে ছাত্রী হলেও এখন তোর বিবাহিত বউ, তাই কোনো পাপ লাগবে না। কর কর, যত ইচ্ছে ভাব তাকে নিয়ে। আরাব এবার একটু খুশি হলো। খুশি মন নিয়ে সে শুতে যাবে, তখন তার মাথা বলে উঠল, ঘুমের ঘোরে মেয়েটা যদি লাথি মারে তখন। আরাব চট করে উঠে পড়ল। একটা বালিশ এসে মাঝখানে রেখে যতটা দূরে শুলে অন্তরা তাকে লাথি মারতে পারবে না, ততটা দূরে বিছানার একদম ধারে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। হঠাৎ আবার তার মন বলল, ফুলসজ্জার রাতে এইভাবে ঘুমোচ্ছিস? এভাবে চললে তোর ছানাপোনা কোথা থেকে আসবে? আরাব বিড়বিড় করে বলল, ওকে নিয়ে ভাবনা অব্দি ঠিক আছে, এর থেকে বেশি ওকে আমি ছুতেও পারবো না। আরাব আর নিজের মনের সাথে দ্বন্দ্ব না করে লাইট অফ করে দিল। চোখ বন্ধ করে ফেলল সে। ধীরে ধীরে ঘুমের রাজ্যে তলিয়ে গেল সে। সকাল 7টায় আরাবের ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে দেখে পাশে অন্তরা নেই। সে গা ভেঙে ফ্রেশ হতে চলে গেল। কলেজ আছে আজ। বাথরুমে ঢুকতে যাবে, তার আগেই নিচ থেকে মায়ের গলায় আরাব গিজারটা অন করে দিয়ে নিচে গেল। অন্যদিন 6টায় উঠে পড়ে আরাব। আজ একটু লেট হয়েছে, কারণ রাত করে ঘুমিয়েছে। নিচে আসতেই সোনালি রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। আরাব হাই তুলতে তুলতে মাকে রেখে বলল, বলো মা, কি জন্য ডাকছিলে? ছেলের দিকে তাকিয়ে রয়ে আছেন তিনি। মুখ থেকে তো শব্দ করেননি। আরাব মায়ের এমন রিয়াকশন দেখে জিজ্ঞেস করল, ওভাবে তাকিয়ে আছো কেন? নিজের ছেলেকে প্রথমবার দেখছো নাকি? আরাবের ফ্রেন্ডসরা এসেছে। এতক্ষণ তারা অন্তরের সাথে সোনালি রুমে আড্ডা দিচ্ছিল। ইরা, নেহা, রাজ এবং নীল অন্তরের সাথে রুম থেকে বেরিয়ে এসে আরাবের দিকে তাকাতেই হতভম্ব হয়ে গেল। নীল আর রাজ মুখ চেপে ধরল। আরাব এতক্ষণ তাদের খেয়াল করে তাদের পেছনে থাকা অন্তরের দিকে দৃষ্টিপাত করল। মেয়েটা মিটিমিটি হাসছে, সাথে ইরা আর নেহাও। আরাব কিছু বুঝতে পারছে না। মায়ের দিকে সে তাকালো। মাও দেখি মুখ টিপে হাসছে। এবার আরাব রেগে গেল। সে বলল, কি হয়েছে একটু বলবে? তোমরা এভাবে তাকিয়ে মুচকি মুচকি হাসছো কেন? আমাকে কি জোকা লাগছে? নীল এবার না পেরে জোরে জোরে হাসতে হাসতে বলল, ভাই, তোকে জোকারের থেকে কম লাগছে না। সবাই এবার হু হু করে হাসতে লাগলো। আরাব ভ্রু কুচকে বলে, মানে? রাজ তার ফোনের ক্যামেরা অন করে আরাবের একটা ফটো তুলে আরাবকে দেখালো। তা দেখে আরাবের চোখ বড় হয়ে গেল।
সে হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। নীল তো হাসতে হাসতে মাটিতে বসে পড়েছে। ইরা আর নেহা তো পেট ব্যথা হয়ে। আরবের ঠোঁটে লাল লিপস্টিক, কপালে টিপা, চোখে আইলাইনার। আরব বুঝতে পারল এই কাজ একমাত্র অন্তরার। তাই সে অন্তরার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। অন্তরার সেদিকে কোনো হুঁশ নেই, সে তো হেসেই চলেছে। আরব সবাইকে রাগী দৃষ্টিতে তাকিয়ে উপরে চলে যায় ফ্রেশ হতে। আরব রেডি হয়ে নিচে এলো, মুখ তার গম্ভীর। ইরা, নেহা, নীল এবং রাজ টেবিলে বসে গল্প করছিল। সোনালি আর অন্তরা এক এক করে জলখাবার সব টেবিলে রাখছে। আরবকে দেখে সবাই চুপ হয়ে গেল। আরব এসে চেয়ারে বসল। সোনালি অন্তরাকে চোখের ইশারায় লুচি দিতে বললেন। সবাই চুপ থাকলে নীল মুচকি মুচকি হাসছে। ইরা নীলকে চোখ রাঙিয়ে চুপ থাকতে বলল। অন্তরা লুচি দিল আরবকে। এক এক করে সবার পাতে সে লুচি দিতে লাগলো। আরব কিছু বলল না, চুপচাপ খাওয়া শুরু করলো। পরিস্থিতি গম্ভীর দেখে সোনালি আরবকে জিজ্ঞেস করলেন, আজ কলেজ যাবি তুই? আরব ছোট্ট করে গম্ভীর স্বরে হম বলল। রাজ আবার খেতে খেতে বলল, কেন ভাই, বিয়ের পরদিন কেন কলেজ যাবি? তুই তো এখন ছুটি নিয়েছিস, কোথায় বৌদির সাথে একটু সময় কাটাবি তা না? আরব কিছু বলল না। ইরা গলা খাকিয়ে বলল, আরব, আমরা প্ল্যান করেছি যে আজকে বিকেলের দিক করে একটু ঘুরতে যাব। তুই আর অন্তরের সাথে থাকলে খুব ভালো হতো। আরব এবার মুখ খুলল, তোরা ওকে নিয়ে যা, আমি যেতে পারবো না। আর কলেজ থেকে সব ছুটি আমি ক্যান্সেল করে দিয়েছি, তাই আজ থেকে কলেজ যাব। আর এমনিতে সামনে এক্সাম, আমি এখন ছুটি নিয়ে ঘরে বসে থাকলে স্টুডেন্টদের ক্ষতি হবে। সোনালি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, তবে আজ যাস না, কাল থেকে যাবি। আজ ওরা ঘুরবে বলছে, ওদের ঘুরিয়ে নিয়ে আনো। আরব কিছু বলার আগেই সবাই চেঁচিয়ে বলে, প্লিজ। অন্তরা তাদের কাণ্ড দেখে মনে মনে হাসে, কিন্তু কিছু বলল না। আরব আর উপায় না পেয়ে বলল, ঠিক আছে। সবাই খুশি হয়ে বলল, ইয়ে। অন্তরা সব গুছিয়ে এলো উপরে। সবাই চলে গিয়েছে, কথামতো বিকেলে সবাই হাজির হবে। এখন আপাতত কোনো কাজ নেই তার। আরব আগে থেকে রুমে এসে ল্যাপটপ ঘাটাঘাটি করছিল। অন্তরাকে আর চোখে দেখল সে। অন্তরা আরবকে দেখে নিয়ে বিছানায় বসে পড়ল। আরব গম্ভীর স্বরে বলল, আমার মুখের অবস্থা তখন তুমি করেছিলে? অন্তরা শুনেও না শোনার ভান করে মোবাইল ঘাঁটতে লাগলো, যেন সে কিছু শোনেনি আর কিছু জানে না। আরব ল্যাপটপ থেকে চোখ সরিয়ে অন্তরার দিকে তাকালো। এই যে মেয়ে, শুনতে পাচ্ছ না? তোমাকে বলছি। অন্তরা রেগে গেল। মোবাইল থেকে চোখ সরিয়ে সে আরবের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। আরব এতে একটু ভড়কে গেল। অন্তরা রাগী কণ্ঠে বলল, এই আপনি আমার নাম জানেন না? এই মেয়ে করে যাচ্ছেন। আমার নাম অন্তরা, এই নামে ডাকুন। আরব একটা শুকনো ঢোক গিলে বলল, দেখো মেয়ে। অন্তরা বিছানা থেকে উঠে পড়ল, তারপর চোখ রাঙিয়ে বলল, আবার মেয়ে করছেন? আরব ভয় পেল। সে চোখ বন্ধ করে ফেলল। নিজেকে ধাতস্থ করে সে নরম গলায় বলল, দেখো অন্তরা, হমেই না হলে আমার বর। বলেই একটা ফ্লাইং কিস ছুড়ল সে। আরব তা দেখে কাশতে লাগলো। অন্তরার হেব্বি মজা লাগছে স্যারটাকে জ্বালাতে। সে আর একটু জ্বালানোর জন্য আরবের কাছে এসে তার পিঠে হাত বুলিয়ে বলল, কি হলো সোনা, কাশছো কেন? জল আনবো? অন্তরার ছোঁয়ায় আরবের কারেন্ট লাগলো। সে ছিটকে তার থেকে দূরে সরে এসে বলল, এই দূরে থাকো, কাছে আসবে না। অন্তরা আরবের গলা জড়িয়ে ধরল। তারপর নিজেকে আরবের সাথে আবদ্ধ করে নেশালো কণ্ঠে বলল, কেন বেবি, আমার কাছে থাকাটা তোমার ভালো লাগছে না? আরবের শ্বাস বন্ধ হয়ে আসছে। আরব কখনো ভাবেনি যে অন্তরা তাকে এতটা কাছ থেকে ছুঁতে পারবে। সে চোখ মুখ খিচে বন্ধ করে আছে। হাত দুটো তার অন্তরার কোমর থেকে অনেকটা দূরে। এখনো হাত দুটো অন্তরার কোনো অঙ্গকেই স্পর্শ করেনি।
অন্তরা আরেকটু নিজেকে আরবের সাথে মিশিয়ে ফেলল। তারপর বলল, লুক অ্যাট মি। আরব মাথা নেড়ে না বলল। অন্তরা দাঁতে দাঁত চেপে বলল, লুক অ্যাট মি অর আই উইল কিস ইউ। কথাটা কানে যেতেই তোড়াক করে চোখ খুলে ফেলল আরব। অন্তরা মুচকি হেসে বলল, গুড বয়। আরব কিছু বলতে পারছে না। অন্তরার স্পর্শ তাকে এক আলাদা জগতে নিয়ে যাচ্ছে। আরব অন্তরার চোখের দিকে তাকালো। যে চোখে সে দেখতে পেল নিজের প্রতি এক অন্যরকম অনুভূতি। অন্তরার ঠোঁট দুটো টানছে আরবকে, কিন্তু বারবার তার ভেতরের অন্তর্মুখী সত্তাটি তাকে বাধা দিচ্ছে। অন্তরা ধীরে ধীরে আরবের ঠোঁটের দিকে এগিয়ে আসছে। আরবও চাইছে সে একবার ছুঁয়ে দিক অন্তরার অধরজোড়া। এমন সময় আরবের ফোন বেজে উঠল। আরবের ঘোর ভাঙতেই সে ঠেলে দূরে সরিয়ে দিল অন্তরাকে। আরব রেগে গিয়ে বলল, আচ্ছা নির্লজ্জ মেয়ে তো তুমি, নিজের স্যারের সাথে জোর জবরদস্তি করছো, আর সকালে সবার সামনে আমাকে হাসির পাত্র বানিয়েছ। অন্তরা কিছু বলার আগেই আরব বলল, দেখো অন্তরা, সবসময় ফাজলামি বাদরামি আমার ভালো লাগে না। আমার সাথে থাকতে হলে শান্তভাবে থাকবে, ভদ্র হয়ে চলবে। আমি চঞ্চল মেয়ে এমনিতেই পছন্দ করি না। তোমাকে বিয়ে করার আমার কোনো ইচ্ছে ছিল না। একমাত্র মায়ের কথায় তোমাকে বিয়ে করেছি। তাই সবকিছুটা এত সহজে আমি গ্রহণ করতে পারবো না। আশা করি তুমি বুঝবে। বলেই ফোন নিয়ে গড়গড় করে বেরিয়ে চলে গেল। অন্তরা চুপচাপ শুনছিল। অন্তরা তারপর নিজেই বিড়বিড় করে বলল, মানতে তো আপনাকে হবেই। দেখা যাক আপনি কতদিন নিজেকে সংযত করে রাখেন। আরবের মাথা কনকন করছে। সে বাইরে এসে ফোন খুলে দেখলো আননোন নাম্বার থেকে মিস কল এসেছে। তারপর সিঁড়িতে নামতে নামতে আননোন নাম্বারটাতে কল লাগায় সে। ওপাশ থেকে পুরুষালী কণ্ঠে কেউ বলল, কি মিস্টার চৌধুরী চিনতে পাচ্ছেন? গলার স্বর চিনতে পেরে আরব খুশিতে চেঁচিয়ে উঠে বলল, আরে রাফি, এতদিন পর কেমন আছিস ভাই? এই বন্ধুটাকে তো ভুলেই গেছিস। রাফি মৃদু হেসে বলল, না রে, ভুলি না, সব মনে রেখেছি। আর একটা গুড নিউজ আছে। কি? আমি তোদের কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের স্যার হিসেবে যাচ্ছি পার্মানেন্টলি। আরব খুশি হয়ে বলল, রিয়েলি? ভাই, আমি সত্যিই খুব খুশি হব তুই জয়েন করলে। কবে থেকে আসছি তাহলে? আমার ঘরে নেই কাল থেকে। ওকে ব্রোদার কলেজে কাল দেখা হচ্ছে। আমি তো খুব খুশি। আমিও। বাইদা, ও বিয়ে টিয়ে করেছিস নাকি? আরব একটু ঘরকাল। সে আমতা আমতা করে বলল, না মানে হ্যাঁ, সত্যি। তাহলে কাল কিন্তু বৌদির সাথে দেখা করাতে আফটার দ্য কলেজ। আরব কিছু বলবে কিছু খুঁজে পেল না। তাই সে ছোট্ট করে দেখছি বলে ফোন কেটে দেয়। বিকেল 3টা। আরব খাওয়া দাওয়া করে রেডি হয়ে সোফায় বসে ফোন স্ক্রল করছে। পরনে তার নীল শার্ট আর সাদা প্যান্ট, চুলে জেল মারা, হাতে সোনাটা কোম্পানির ওয়াচ। অন্তরা এখনো রেডি হচ্ছে। মেয়ে মানুষের এই এক জ্বালা কখনো সময় রেডি হয়ে থাকতে পারে না। এতক্ষণে সবাই এসে পড়েছে। নকুল আর রাজেশে আরবের পাশে বসে পড়ল। ইরা আর নেহা চলে গেল অন্তরাকে রাখতে। নীল আরবের কাঁধে হাত রেখে বলল, কি ভাই, রেডি হসনি এখনো? আরব ভ্রু কুচকে ফোন থেকে চোখ সরিয়ে বলল, দেখে কি মনে হচ্ছে উলঙ্গ হয়ে বসে আছি? নীল দাঁত কেলিয়ে বলল, না মানে তুই লিপস্টিক পরিসনি, চোখে আইলাইনার দিসনি, তাই বললাম। রাজ মুখ টিপে হাসে। আরবের মটকা গরম হলো নীলের কথায়। সে নীলকে মারতে যাবে তার আগেই নীল নিজেকে বাঁচিয়ে বলল, ভাই, বৌদি আসছে দেখ। আরব মারা বন্ধ করে তাকালো। তার চোখ আবদ্ধ হলো এক গোলাপি শাড়ি পরিহিত মিষ্টি রমণীর দিকে, যে তার মুখে ভুবন ভোলানো মিষ্টি হাসি নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছে। পেছনে ইরা আর নেহা। আরবের চোখ যেন সরছেই না অন্তরার দিকে থেকে। নীল আর রাজ একে অপরের দিকে তাকিয়ে মুচকি হেসে আরবের কানে কানে বলল, মান মে লাড্ডু ফুটা। আরব ঘোর লাগা দৃষ্টিতে অন্তরার পানে তাকিয়ে ওপর নিচে মাথা নাড়ল। রাজ আবার বলল, ভাই, এভাবে তাকাস না,
মনে হচ্ছে এখনই গিলে খেয়ে নিবি বৌদিকে। আরবের ঘোর ভাঙতেই সে কাশতে লাগলো। ইরা, নেহা আরবকে এইভাবে কাশতে দেখে জিজ্ঞেস করলো, কিরে, শরীর খারাপ নাকি? এত কাশছিস কেন? অন্তরা মাঝখান থেকে বলল, আর বলো না ইরাপু, কাল থেকে উনি যা কাশা শুরু করেছেন মনে হচ্ছে সবাইকে রোগী বানিয়ে তবে কাশি বন্ধ করবেন। কথায় কথায় শুধু খুব খুব করছেন। অন্তরার কথায় সবাই মুচকি হাসতে লাগলো। আরব অন্তরার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো, যেন এখনই তাকে কাঁচা খেয়ে ফেলবে সে। ভারী বকবক করে মেয়েটা। আরবের চোখ রাঙানিতে অন্তরা কোনো ভ্রুক্ষেপই নেই, বরং সে আরবকে ভেঙচে খেটে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আরবের মাথা তত্তর করে গরম হচ্ছে। সে জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে মনে মনে বলল, কন্ট্রোল আরব, কন্ট্রোল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এরা তাড়ি দিয়ে বলল, এই চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। অন্তরা সবাইকে থামিয়ে বলল, দাঁড়াও, আর একজন আসবে। নেহা ভ্রু কুঁচকে বলল, কে? আমি। সবাই দরজার পানে তাকালো। চুড়িদার পরিহিত একটা মেয়ে দাঁড়িয়ে। আরব বিড়বিড় করে বলল, আয়শা যাবে। তার মানে তুই বাদর আমাকে জ্বালিয়ে মারবে। আয়শা এসে অন্তরাকে জড়িয়ে ধরল। তারপর সবাইকে হ্যালো বলে আরবকে দাঁত কিলিয়ে বলল, হ্যালো জিজু। আরব ঘরকে গেল। সে গলা খাকিয়ে বলল, অন্তরার সাথে থেকে থেকে তুমি বাচাল হয়ে যাচ্ছ। আমি যে তোমার স্যারটা ভুলে যাচ্ছ। আয়েশা হেসে বলল, আপনি কলেজে আমার স্যার, বাট এখানে তো আপনি আমার বান্ধবী বর, তার মানে জিজু। সবাই মুচকি হাসলো আয়েশার কথায়। গাড়ি চলছে তার গতিতে। ড্রাইভ করে নিয়ে যাচ্ছে রাজ। পাশের সিটে এরা বসেছে। পেছনের সিটে আরব আর অন্তরা, আয়েশা, নীল এবং নেহা। আরব উইন্ডো যেদিকে সেদিকে বসেছে আর তার পাশে অন্তরা। অন্তরা আর আয়েশা তখন থেকে বকবক করে যাচ্ছে। সাথে তাদের সঙ্গ দিচ্ছে নীল আর নেহা। নীল হেসে অন্তরাকে বলে, বৌদি তুমি কিন্তু খুব মজার মানুষ আর খুব মিশুকে। সত্যিই আরব কপাল গুনে এরকম বউ পেয়েছে। আরব মনে মনে বলল, হম সবই কপাল। অন্তরা নীলকে ধন্যবাদ জানালো। আরব কানে হেডফোন গুঁজে সিটে গা এলিয়ে দিল। অন্তরা আর চোখে আরবকে দেখল। অন্তরা আয়েশা চোখ দিয়ে ইশারা করতে আয়েশা এক চোখ টিপ মেরে জোরে জোরে বলতে লাগলো, ভাই জানিস তোর বিয়ে হয়ে যাওয়াতে রেহান খুব কষ্ট পেয়েছে। সে বেচারা তোকে কত লাইক করতো, তাই জন্য তো তোর বিয়েতেও আসেনি। আরবের ভলিউম খুব হালকা ছিল, তাই আয়েশা কথা তার কানে যেতে সে একটু নড়েচড়ে বসলো। তারপর গানের ভলিউমটা আরো লো করে দিন যাতে তাদের কথা সে শুনতে পায়। আরব একটু কান খাড়া করলো আয়েশার কথায়। অন্তরা আরবের গতিবিধি লক্ষ্য করে মনে মনে হাসে। তারপর অবাক হওয়ার ভান করে বলে, সত্যিই নাকি আয়ু? ইস, বেচারা ছেলেটাকে কত কষ্ট দিয়ে ফেললাম। তারপর আরবকে শুনিয়ে শুনিয়ে বলল, আমি যদি আগে জানতাম তাহলে তো আমি রেহানকেই। আরব নীলকে চেঁচিয়ে বলে, ব্যাস সস, চুপ করে থাকতে পারিস না? সবসময় এত কথা কিসের তোর? দাঁড়া, তোকে আমি ঠান্ডা জলে চুবাবো। আরবের কথায় সবাই চুপ হয়ে গেল। নীল বেচারা ফোনে গেম খেলছিল। সে আরবকে অসহায় গলায় বলল, কিন্তু ভাই আমি তো গেম খেলছিলাম, কোনো কথাই বলিনি। আরব রেগে বলল, তোর গেমের আওয়াজটাই আমার কানে লাগছে। সবাই চুপ করে থাক, একটা কথা বললে গাড়ি থেকে নামিয়ে দেব। নীল অসহায় মুখ করে গেম খেলা বন্ধ করে দিল। অন্তরা, আয়েশা আর বাকি সবাই মুখ টিপে হাসছে। নীল অন্তরাকে ফিসফিস করে বলে, বৌদি তুমি আরবকে জ্বালাতে গিয়ে আমাকে বকা খাওয়াচ্ছ। দিস ইজ নট ফেয়ার। অন্তরা মুচকি হাসলো। আরব মনে মনে বলল, রেহানটা কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট তা জানতে হবে। আগে তো নামটা শুনিনি। গাড়ি এসে থামলো একটা সুন্দর লেকের সামনে। অন্তরা খুশি হয়ে নেমে পড়ল। তারপর লেকের সামনের দিকে আয়েশাকে নিয়ে চলে যায়। অন্তরা ভীষণ খুশি। আরব অন্তরাকে মাঝে মাঝে দেখছে আর মনে মনে হাসছে। মেয়েটা বড্ড খুশি। নীল, নেহা, ইরা রাজ সবাই মিলে একটা জায়গায় বসে পড়ল গোল করে।
অন্তরা আর আয়েশা লেকের আর একটু সামনে চলে গেল, তারপর সেখানে গিয়ে ফটো তুলল। আরাব অন্তরার দিকে যেতে যেতে বলল, অন্তরা বেশি সামনে যেও না। অন্তরা আরাবের কথার কোনো পাত্তা না দিয়ে আরো সামনে দাঁড়িয়ে আয়েশাকে বলে, আয়ু এখান থেকে একটা সুন্দর ছবি তোলা তো। ইনস্টাতে পোস্ট করবো বলেই পোজ দিল, কিন্তু হিল পড়ার ফলে তার ব্যালেন্স বিগড়ে গেল। অন্তরা পড়ে যাওয়ার ভয় চোখ বন্ধ করে ফেলে, কিন্তু তাকে পড়তে না দিয়ে আরব অন্তরাকে টেনে নিজের বাহুডোরে আবদ্ধ করে ফেলে। অন্তরা আরবের সুঠাম দেহের বুকে হাত রাখে। অন্তরা যখন বুঝতে পারে যে সে পড়ে যায়নি, তখন সে আস্তে আস্তে চোখ খুলে তাকায়। দেখতে পায় একজোড়া চোখ, যার মধ্যে ভয় ও রাগ স্পষ্ট। অন্তরা বুঝতে পারে আরব রেগে গেছে, তাই সে এক প্রকার ঢোক গিলে সবাই এক এক করে হাজির হয়। আরব অন্তরাকে ছেড়ে দিয়ে বলল, সবসময় চঞ্চলতা কেন অন্তরা? তোমাকে বলেছিলাম তো যে বেশি কাছে যেও না, তাও চলে গেলে। আমাকে তুমি কি মনে করো? একটা মানুষ তোমাকে যেটা মানা করবে তুমি সেটাই একবারই করবে। যদি কিছু হয়ে যেত তখন? অন্তরা মাথা নিচু করে আছে। নেহা আরবকে শান্ত করার চেষ্টায় বলল, আচ্ছা ঠিক আছে আরব, বুঝতে পারেনি, আর বকিস না। আরব চিল্লিয়ে বলল, কি বুঝতে পারেনি ও? এত বড় একটা মেয়ের অথচ কোনো ম্যাচুরিটি নেই। ও তো এখনো বাচ্চা নয় নেহা, তাহলে ওর এত বাচ্চামি করার মানেটা কি? আর এই যে মেয়ে, তোমাকে তো আমি বলেছিলাম আমার সাথে থাকতে হলে ভদ্রভাবে থাকবে, তা তুমি আমার কথার অমান্য করেছো। অন্তরার ভীষণ কান্না পাচ্ছে, তার চোখ ভারী হয়ে আসছে তার। আরব রাগে ফোঁস করছে। সবাই চুপ হয়ে আছে। আরব রেগে চলে গেল সেখান থেকে। নীল আর রাত তার পেছনে পেছনে যায়। অন্তরাও চলে যায় সেখান থেকে। আয়েশা তার পেছনে পেছনে আসতে গেলে অন্তরা তাকে আসতে বারণ করে দেয়। সে ঠিক সময় চলে আসবে, এখন সে একটু একা থাকতে চাই, তাই আয়েশা তার পেছনে যায় না। অন্তরা একটা বেঞ্চে এসে বসল। বেশ ফাঁকা জায়গাটা লেক থেকে খুব একটা দূরে নয়। এদিকে তবে এটাও মানুষজন নেই। সেখানে বসে অন্তরা কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে সে নিজেকে দোষারোপ করলো, তারপর হেঁচকি তুলতে তুলতে সে বলল, আমি আর আপনার অবাধ্য হব না, কোনো বাচ্চামি করব না, বদলে যাব আমি, ম্যাচিওর হয়ে যাব। বলেই কেঁদে উঠল সে আবার। আরব গম্ভীর মুখে বসে আছে। রাজ আর নীল তাকে বোঝানোর চেষ্টা করে বলল, ভাই তুই একটু বেশি বকে দিয়েছিস, আর বদির বয়স তো এখনো কম, তো সে তো একটু বাচ্চামি করবেই। আরব চুপ করে আছে। নীল আবার বলল, দেখ আরব, একটা মেয়ে যদি তোর কাছে বাচ্চা হয়ে যায়, মানে তার কাছে তুই স্পেশাল একজন পার্সন, যার কাছে সে এরকম বিহেভিয়ার করে। অ্যাটলিস্ট সে ফেক নয়। তোর সাথে অন্তরা প্রাণ খুলে হাসে বকবক করে, মানে সে এখন পুরোপুরি তোর। কিন্তু যখন থেকে সে চুপচাপ হয়ে যাবে, বুঝে যাবি তুই তাকে হারিয়ে ফেলেছিস। আরব মন দিয়ে কথাগুলো শুনল, তারপর কিছুক্ষণ চুপ থেকে উঠে চলে গেল। নীল আর রাজ তার পেছনে গেল না। আরব ইরাদের কাছে এসে জিজ্ঞেস গম্ভীর স্বরে করল, অন্তরা কই? ইরা বলল, তুই যা বকেছিস, মেয়েটা একা কোথায় চলে গেল জানি না, বলল একা থাকতে চাই। আরব আর সেখানে না দাঁড়িয়ে অন্তরাকে খুঁজতে লাগলো। তার মনটা বেশ আকুবাকু করছে। সত্যি অন্তরাকে আজ অনেক কথা শুনিয়ে দিয়েছে সে। কোনো দিকে খুঁজে না পেয়ে সে খুব চিন্তিত হলো। সন্ধ্যা নেমে আসছে, আর একটু পরে রাত হয়ে যাবে। এই সময় অন্তরা একা আছে, যদি কিছু তার হয়ে যায়। আরব এসব ভাবতে ভাবতে আরো সামনে এগিয়ে গেল। পা থমকে গেল তার। সামনে অন্তরা একটা কুকুর ছানাকে কোলে নিয়ে তাকে আদর করছে। অন্তরা ঠিক আছে দেখে আরব এক প্রকার স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর অন্তরার দিকে তাকালো আরব। অন্তরা কি সুন্দর কুকুর ছানাটিকে আদর করছে, তার সাথে খেলছে। এই দৃশ্যটা খুব মন কাড়ল আরবের। সত্যি মেয়েটাকে এরকম বাচ্চাটিকে মানায়। আরব মৃদু হেসে পকেট থেকে ফোন বের করে অন্তরার ফটো তুলে নিল, যা অন্তরা বুঝতে পারল না। আরব তারপর অন্তরার কাছে এগিয়ে গেল। আরবকে দেখে অন্তরার মুখের হাসি চলে গেল। সে কুকুর ছানাটিকে ছেড়ে দিল। আরব গলা খাঁকিয়ে গম্ভীর স্বরে বলল,
সরি। অন্তরা ছোট্ট করে জবাব দিল, ইটস ওকে। আরাব আরো কিছু বলতে যাবে তার আগেই অন্তরা সেখান থেকে চলে গেল। আরাবের মনে সূক্ষ্ম ব্যথা অনুভব হলো অন্তরার আচরণে। বাড়ি ফিরতে ফিরতে রাত 8টা বেজে গেল। বাড়ি এসে অন্তরা রান্নার কাজে লেগে পড়ল। সোনালি অন্তরাকে মানা করলে অন্তরা বলল সে রান্না করবে। আরাব ফ্রেশ হয়ে ডাইনিং এ আসল। অন্তরার সাথে সে একটু কথা বলবে, তাই সে রান্নাঘরে চলে গেল। অন্তরা আরবকে দেখলো কিন্তু কিছু বলল না। আরব বুঝতে পারল যে সে অন্তরাকে খুব কষ্ট দিয়ে ফেলেছে, তাই অন্তরা তার উপর রেগে আছে। গাড়িতেও অন্তরা একটা টুও শব্দ করেনি। কেউ কিছু বললে সে বেশি জবাব দেয়নি। যেখানে সে বকবক করে মাথা গ্রাহককে দেয় সেখানে অন্তরা এখন চুপ। আরবকে অন্তরালে এই চুপ থাকাটা বড্ড পোড়াচ্ছে। অন্তরা পেঁয়াজ খাচ্ছিল। আরব অন্তরাকে দেখে কি বলবে বুঝতে পারল না, তাই সে বলল, আমি হেল্প করব। অন্তরা আরবের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল। আরব একটু ভরকাল। অন্তরা ছুরিটা আরবের দিকে করে আস্তে আস্তে এগিয়ে আসছে। অন্তরার গতিবিধি দেখে আরব ভয় পেয়ে গেল। সে দুপা পিছনে এসে বলল, কি কি করছো এটা? আমি কিন্তু একমাত্র স্বামী। আমাকে মেরে দিয়ে তুমি সারা জীবন জেলে থাকবে আর আমি উপর থেকে দেখবো, এটা হতে পারে না। দেখো, শান্ত হও। মানলাম আমি একটু বেশি বলেছি। অন্তরা আরবের কথা শুনল না। সে এগিয়ে গেল আরবের দিকে ছুরি হাতে নিয়ে। আরব চোখ বন্ধ করে ফেলল। মনে মনে কল্পনা করল যে অন্তরা তার বুকে ছুরি মারছে। আরবের কল্পনার অবসান ঘটিয়ে অন্তরা আরবের হাতে ছুরি ধরিয়ে দিল। আরব এক চোখ খুলে দেখল যে ছুরি তার হাতে, মানে অন্তরা তাকে মারেনি। মনে মনে খুব খুশি হলো সে। কিন্তু অন্তরা তাকে ছুরি কেন দিলে এই ভেবে সে অন্তরার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। অন্তরা বলল, পেঁয়াজগুলো কেটে দিন। হেল্প করবেন বলছিলেন তো? অন্তরা আরবের কথা শুনল না। সে এগিয়ে গেল আরবের দিকে ছুরি হাতে নিয়ে। আরব চোখ বন্ধ করে ফেলল। মনে মনে কল্পনা করল যে অন্তরা তার বুকে ছুরি মারছে। আরবের কল্পনার অবসান ঘটিয়ে অন্তরা আরবের হাতে ছুরি ধরিয়ে দিল। আরব এক চোখ খুলে দেখল যে ছুরি তার হাতে, মানে অন্তরা তাকে মারেনি। মনে মনে খুব খুশি হলো সে। কিন্তু অন্তরা তাকে ছুরি কেন দিলে এই ভেবে সে অন্তরার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। অন্তরা বলল, পেঁয়াজগুলো কেটে দিন। হেল্প করবেন বলছিলেন তো? আরব এক প্রকার স্বস্তির নিঃশ্বাস ফেলে অন্তরাকে সাহায্য করল। অন্তরা আড়ালে মৃদু হাসল। রান্না শেষে সবাই খেতে বসল। খাওয়া দাওয়া শেষ করে আরব নিজের রুমে এসে অন্তরার অপেক্ষা করতে লাগলো। অন্তরা কাজ গুছিয়ে রুমে আসল, কিন্তু আরবের দিকে কোনরকম দৃষ্টিপাত না করে বিছানায় এসে চুপচাপ শুয়ে পড়ল। আরব অন্তরাকে শুয়ে পড়তে দেখে গলা হতাশ হলো। সেই কখন থেকে এমন ভান করছে যেন আরবকে সে চিনেই না। আরব অন্তরার পাশে শুয়ে পড়ে অন্তরার দিকে একবার তাকিয়ে সে ভাবে, আদৌ শুয়ে পড়েছে নাকি ভান করছে। আরব গলা খাকরাল। অন্তরা কানে শুনতে পাচ্ছে কিন্তু কোনরকম তার রিয়াকশন এল না। আরব আস্তে করে মৃদু শব্দে অন্তরা বলে ডাকল। অন্তরার কোনো হেলদোল নেই। আরব মনে মনে হতাশ হলো। সে বুঝিয়ে নিল যে অন্তরা শুয়ে পড়েছে, কিন্তু অন্তরা এখনো ঘুমোয়নি। আরব মৃদু শব্দে কয়েকটা কথা উচ্চারণ করল। অন্তরা, আমি মন থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। আসলে তখন খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি জানি না কেন এতটা ভয় পেয়েছিলাম। তখন মনের মধ্যে শুধুমাত্র একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, অন্তরার যদি কিছু হয়ে যায়। তুমি আমাকে চাইলে শাস্তি দাও অন্তরা, কিন্তু এভাবে চুপ থেকো না। তোমার উপর চুপ থাকাটা মানায় না। কেমন চিনি ছাড়া দুধ চা মনে হয়। অন্তরা কথাগুলো সব শুনে মৃদু হাসলো যা আরব দেখতে পেল না। আরব লাইট অফ করে শুয়ে পড়ে। কিন্তু মন যে তার ভালো নেই। আচ্ছা, তার মন কেন ভালো নেই? অন্তরার জন্য? অন্তরার এই চুপ থাকাটা তাকে এতক্ষণ পোড়াচ্ছে। এইসব প্রশ্ন তার মাথায় আসতেই আরব চিন্তায় পড়ে গেল। এর উত্তর জানা নেই তার মস্তিষ্কের। কিন্তু তার মন বলে দিল, তুই অন্তরার প্রেমে পড়েছিস। আরব মনের এই উদ্ভট উত্তর প্রসন্ন হলো না, বরং ব্যঙ্গ করে বিড়বিড় করল, আমি আর প্রেম? হঠাৎ আরব অনুভব করলো তার পেটের উপরই ভারী ভারী লাগছে। সে ধীরে ধীরে মাথা তুলে তাকালো। অন্তরা তার পেটে পা তুলে দিয়েছি।
আরাব চোখ মুখ কুচকে ফেলল। কি অদ্ভুত মেয়ে রে বাবা, নিজের স্বামী পেটে পা তুলে দিয়েছে। আরাব ধীরে ধীরে অন্তরার পাটা সরিয়ে দিল। কিন্তু অন্তরা এখন গভীর ঘুমে। ঘুমের বসে সে আবার আরাবের বাহু জড়িয়ে ধরল। আরাব থমকাল। তার হৃৎপিণ্ড 100 কিমি বেগে ছুটছে। আরাব শুকনো ঢক গিলে অন্তরাকে সরানোর প্রচেষ্টা করতে গেলে অন্তরা আরো তাকে জড়িয়ে ধরল। আরাব আর অন্তরাকে সরানোর প্রচেষ্টা করল না, বরং তার ঘুম ভেঙে যেতে পারে বলে সে নিজেকে অ্যাডজাস্ট করে নিল। অন্তরার গরম গরম নিঃশ্বাস আরাবের বাহুর উপর পড়ছে, যা আরাবের শরীরে শিহরণ জাগিয়ে তুলছে। আরাব ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলল। তলিয়ে গেল ঘুমের রাজ্যে। সকাল 6টা। ফোনের টুনটুন শব্দে আরাবের ঘুম ভাঙে। ভুলু ভুলু চোখে পাশে তাকায়। অন্তরা এখনো ঘুমে। তার হাতটাকে আশ্রে পিছড়ে জড়িয়ে ধরে রেখেছে, যেন ছেড়ে দিলেই চলে যাবে। আরাব মনে মনে হাসল। অন্তরা এবার নড়েচড়ে উঠল। আরাব সাথে সাথে চোখ বন্ধ করে দিন যাতে অন্তরা বুঝতে না পারে আরাব জেগে আছে। অন্তরা ধীরে ধীরে চোখ খুলল। দেখতে পেল সে আরাবের বাহুকে জড়িয়ে ধরে আছে। অন্তরার খুব ভালো লাগলো, আর এই সকালে আরাবকে ঘুমের ঘুরে একদম বাচ্চা মনে হলো। অন্তরা আরাবের একদম মুখের কাছে নিজের মুখ নিয়ে গেল। অন্তরার গরম নিঃশ্বাস আরাবের মুখে পড়ছে। আরাব অনুভব করল কিন্তু চোখ খুলল না। অন্তরা আস্তে করে আরাবের কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। এক গভীর চুমু খেল অন্তরা। আরাবের মনটা একবারের জন্য শান্ত হয়ে গেল। অন্তরা ধীরে ধীরে উঠে চলে গেল ফ্রেশ হতে। অন্তরা যাওয়ার পরে আরাব চোখ খুলল। কপালে হাত রাখল সে, যেখানে অন্তরা একটু আগে তার ঠোঁট ছুঁয়ে দিয়েছে। আরাবের পেটে সুখের প্রজাপতি উঠছে। অন্তরা সেই ছোঁয়াতে কি ছিল আরাব জানে না, কিন্তু সে এটা বুঝতে পারল সেই ছোঁয়া তার মনে এক সুন্দর অনুভূতি জাগিয়ে তুলেছিল। অন্তরাও আজ কলেজ যাবে। বিয়ে করেছে বলে সে কলেজ করবে না এমনটা নয়। এমনকি সোনালিও চাই তার বৌমা কলেজে যাক। এমনিতেই বাড়িতে খুব একটা কাজ করতে হয় না অন্তরাকে, তাই সে ঠিক করেছে কলেজ যাবে। রেডি হয়ে খেতে আরাবের সাথে খেতে বসল সে। খাওয়া শেষে অন্তরা আর আরাব একসাথে বের হলো কলেজের উদ্দেশ্যে। রাফি কখন থেকে দাঁড়িয়ে আছে রাস্তায়, অথচ একটা ট্যাক্সি আসা জোরে নেই। আজ কলেজের প্রথম দিন, তাই সে প্রথম দিন কলেজে লেট করে এসে নিজের ব্যক্তিত্ব খারাপ করতে চায় না। ফর্মাল ড্রেস আপ তার। চোখের চশমাটা একবার ঠিক করে নিল সে। অনেকক্ষণ পর দেখতে পেল একটা ট্যাক্সি আসছে। রাফি খুশি হলো। ট্যাক্সিটাকে রাফি থামালো। সে দরজা খুলে বসতেই অপর পাশ থেকে আয়েশা উঠে বসল। দাদা চলুন। রাফি বাধা দিয়ে বলল, কি চলুন, আগে তো আমি উঠেছি। দাদা আমাকে আগে ছেড়ে দিন, তারপর ওনাকে ছেড়ে দেবেন। আয়েশা মুচকি হেসে বলল, দাদা লেডিস ফার্স্ট, তাই আগে আমাকে ছাড়ুন। রাফি ঘোর বিপত্তি জানালো। সে বলল, দেখুন আমার কলেজ আছে, একেই লেট হয়ে যাচ্ছে আমার। আমাকে ছেড়ে দিয়ে দাদা আপনাকে যেখানে নামানো নামিয়ে দেবে। আয়েশা বলল, আরে আপনার কলেজ আছে আর আমার বুঝি নেই? আমি লেট হলে আমাকে তো আর সবাই মিশিয়ে খাওয়াবে না। এরপর তাদের মধ্যে ঝগড়া শুরু হলো। ড্রাইভার রেগে বলল, আরে আপনারা কি কোথায় যাবেন বলুন তো, আর না হলে নামুন। দুজনেই একসাথে বলল, এমডি কলেজ। দুজনেই একে অপরের দিকে তাকালো। তারপর যে যার চুপ হয়ে গেল। ট্যাক্সি চলতে লাগলো গন্তব্যস্থানের দিকে। গাড়ি এসে থামলো এমডি কলেজের সামনে। রাফি আর আয়েশা নেমে পড়ল। রাফি কলেজে ঢুকে পড়ে। আয়েশা পেছনে ভাড়া মিটিয়ে কলেজে পা রাখতে যাবে, তার আগেই অন্তরা তাকে পেছনে থেকে ডাক দিল। আয়েশা পেছনে তাকালো। অন্তরাকে দেখে তার মুখ উজ্জ্বল হয়ে গেল। অন্তরা আয়েশার কাছে আসল। তারপর একসাথে কলেজে ঢুকলো। আরাবের সাথে দেখা হলো রাফির। সম্ভবত আজ প্রথম দিন, তাই প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য তাকে বলা হয়েছে। অনেকদিন পর আরাব রাফিকে দেখলো, তাই তাকে একবার জড়িয়ে ধরল। রাফি আরাবকে বলল, ভাই আজ কিন্তু বৌদির সাথে দেখা করতে হবে। আমি কলেজের পর তোর বাড়ি যাব। আরাব জোরপূর্বক হেসে বলল, আচ্ছা। ক্লাসের বেল বাজলো। আরাব আর রাফি চলে গেল যে যার ক্লাস নিতে। রাফি প্রথম বর্ষের ক্লাসে ঢুকতে সবাই চুপ হয়ে গেল।
আয়েশা রাফিকে দেখে হা হয়ে গেল। সকালে এই মানুষটির সাথে সে কত ঝগড়া করেছে, আর এখন তিনি কিনা এখন ক্লাস নিতে এসেছেন। আয়েশা নিজেকে লুকোনোর চেষ্টা করতে লাগলো। অন্তরা আয়েশার কর্মকাণ্ডে অবাক হলো। সে সন্দিহান গলায় বলল, এভাবে মুখ লুকাচ্ছিস কেন? নতুন স্যারকে আসতে দেখে? আর বলিস না ওনার সাথে আমি সকাল সকাল ঝগড়া করে এসেছি। রাফি একবার ক্লাসের দিকে চোখ বুলিয়ে নিল তার চশমার নিচ থেকে। দেখলো সে কয়েকজন কথা বলছে, কারো কারো ফিসফিস শব্দ ভেসে আসছে। মাই গড, স্যার কি হট আর কত হ্যান্ডসাম। কথাগুলো কানে আসতেই গলা খাঁকিয়ে বলল, আমার ক্লাসে কেউ কথা বলবে না, আর সবাই ডিসিপ্লিন থাকবে, আদারওয়াইজ আমি কড়া পদক্ষেপ নিতে বাধ্য হব। সবাই চুপ হয়ে গেল। আয়েশা একটা ঢোক গিলে মনে মনে বলল, বাবা ইনি তো দেখছি খুব স্ট্রিক্ট। রাফি রোল কল করা শুরু করলো। আয়েশা একবার করে রাফিকে দেখছে আর চোখ নামিয়ে ফেলছে, কিন্তু চোখ বারবার ওই মানুষটার দিকে যাচ্ছে। মনে মনে নিজেকে খুব গালি দিল। উফ, এই মন যেদিকে বারণ করবো সেদিকেই যাবে। রোল নং 21। অন্তরা আয়েশার কাঁধে গুঁতো মারল। আয়েশা ধরফড়িয়ে উঠে বলে, ইয়েস স্যার। রাফি চোখ মেলে তাকালো একবার, নামটা পড়ে নিল, তারপর গম্ভীর স্বরে বলে, খুব অমনোযোগী আপনি মনে হচ্ছে। আয়েশার বুক কাঁপছে। সে মাথা নিচু করে বলল, সরি স্যার। নেক্সট টাইম আমার ক্লাসে অমনোযোগী থাকলে ক্লাসটা আপনাকে আমি বাইরে দাঁড় করিয়ে করাবো। আই হোপ ফার্দার আর এই ভুল করবে না। আয়েশা মাথা নাড়ল। ওকে, সিট ডাউন। আয়েশা বসে পড়ে বুকে হাত রেখে এক প্রকার জোরে শ্বাস ছাড়ল। ক্লাস শেষে আরাফ আর রাফি স্টাফ রুমে বসে গল্প করছিল। এমন সময় অন্তরা এসে রুমের দরজায় টোকা মেরে বলল, আরাফ স্যার আছেন? রাফি পেছনে ঘুরল, মেয়েটাকে চেনা চেনা লাগছে। আজ ক্লাসেই দেখেছে তাকে। আরাফ উঠে গেল অন্তরার কাছে। বলো। চলুন। চলুন মানে? কোথায় যাব? অন্তরা আর কোনো বাক্য ব্যয় না করে আরাফকে টেনে নিয়ে এল বারান্দায়। যেহেতু ক্লাস চলছে তাই এখন এদিকটা ফাঁকা। আরাফ আশেপাশে তাকায়, তারপর বলে, কি হচ্ছে কি অন্তরা, এইভাবে আমাকে নিয়ে টানাটানি করছো কেন? স্টাফ রুমে কত স্যার ম্যাডামরা আছেন, কি ভাববে বলো তো? অন্তরা হাত গুটিয়ে আরাফের কাছে এসে চোখে চোখ রেখে বলল, আপনার বউ। আরাফ হেসে উঠল। মেয়েটা বড্ড বেয়ারা। আরাফ নিজের শার্টের কলারগুলো গুটিয়ে ফেলল, তারপর আশেপাশে একবার তাকালো। অন্তরার কাছে এসে মুখটা চুকিয়ে নেশালো কণ্ঠে বলে, তো যান, আপনি ক্লাস না করে এইভাবে ঘুরে বেড়াচ্ছেন কেন? আপনি কি জানেন এর জন্য আপনি শাস্তি পেতে পারেন? অন্তরা একটু ভরকাল আরাফের কথায়। মনে মনে ভাবল, মালটা নিশ্চয়ই গঞ্জিকা সেবন করে এসেছে, না হলে এভাবে মাতালের মতো কথা বলছে কেন? আমার মাতাল হওয়ার পেছনে তুমি দায় রমণী। অন্তরার বুকটা ধক করে উঠল। আরাফ আর একটু এগিয়ে আসে। অন্তরা এক পা পিছিয়ে দাঁড়ায়, কিন্তু আরাফের মাথায় অদ্ভুত ভর করেছে। অন্তরা যত পেছোচ্ছে আরাফ তত আগাচ্ছে। কতক্ষণ সে পালাবে? একটা সময় পর তো তাকে থামতে হবেই। অন্তরা থেমে যেতে না চাইলেও দেওয়াল তাকে থামিয়ে দিল। পিঠ ঠেকে যায় তার দেয়ালে। আরাফ একটা হাত দেয়ালে রেখে আবদ্ধ করে নেয় অন্তরাকে। আরাফ ফিসফিসিয়ে বলে, তো বলো কি জন্য ডাকছিলে? অন্তরার গলা শুকিয়ে আসছে। সে এসেছিল এটা বলতে যে আজ সোনালী বাড়িতে থাকবে না। একটু পরে তিনি তার বাবার বাড়ি যাচ্ছেন, কাল ফিরবে। আরাফকে ফোন করেছিল, ফোন ধরেনি বলে সোনালী অন্তরাকে বলেছিল আরাফকে বলে যেন দেয়। কিন্তু অন্তরা তো চাইছিল না ক্লাস করতে, তাই আরাফকে সে বলার বাহানায় এসেছিল। কিন্তু এখানে যে আরাফ তার কথা বলার শক্তি কেড়ে নেবে কে জানতো? এর থেকে ভালো ছিল সে কষ্ট করে হোক ইতিহাস ক্লাসটা করে নিত। কিন্তু এখন কি করবে সে? অন্তরা মনে মনে নিজেকে সাহস দিল। তারপর বলল, আসলে একটা কথা বলা ছিল। আরাফ অন্তরার ঠোঁটের দিকে তাকিয়ে বলল, নেশালো কণ্ঠে বলল, বলো না, শুনছি। অন্তরা বলা শুরু করলো। আরাফ সেই ঠোঁটের দিকে তাকিয়ে আছে। আরাফ নিজেকে পারছে না কন্ট্রোল করতে, একবার ডানে আর বামে তাকালো।
সিগন্যাল এখন গ্রিন। তাই অকস্মাৎ সে অন্তরাকে চুপ করিয়ে ফেলল নিজের ঠোঁট দ্বারা। অন্তরা চোখ বড় করে ফেলল। নিঃশ্বাস গাঢ় হয়ে এল তার। আরাব অন্তরার কোমরে আলতো করে হাত রেখে তাকে কাছে টেনে নিল। অন্তরা এখনো চোখ বড় করে তাকিয়ে আছে আরাবের পানে। আর এদিকে আরাব অন্তরার অধৈর্যকে নিজের দখলে করে ফেলেছে। আরাব দেয়াল থেকে হাত সরিয়ে আলতো করে অন্তরার চোখে রাখল। বন্ধ করে দিল তার চোখ। পরম আবেশে অন্তরা নুয়ে পড়ল। তার হাত আরাবের কাঁধে রেখে ফেলল। কলেজ ছুটির পর আরাব সবকিছু গুছিয়ে বেরিয়ে আসল। মাঝপথে রাফি তাকে বাধা দিয়ে বলল, আজ কিন্তু তোর বাড়ি যাব আমি তোর সাথে, বলে দিলাম। আরাব দীর্ঘশ্বাস ফেলে রাজি হলো। রাফি খুশি হয়ে গেল। অন্তরা আর আয়শা এতক্ষণে গল্প করতে করতে বেরিয়ে পড়েছে। তখনের ঘটনা মাথায় ঘুরপাক খাচ্ছে আর বারবার সে লজ্জা পাচ্ছে। অন্তরাকে অন্যমনস্ক দেখে আয়শা জিজ্ঞেস করল, কি রে, তুই ঠিক আছিস তো? স্যারের সাথে কি তোর ঝামেলা এখনো মেটেনি? অন্তরা আয়শা কথায় তাকালো। মাথা নেড়ে সে না জানায়। তারপর চুপচাপ চলতে থাকে। অন্তরা আরবকে বলেছিল যে সে আয়শার সাথে বাড়ি যাবে। তাই আরব অন্তরার জন্য আর দাঁড়িয়ে থাকেনি। রাফিকে নিয়ে সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথে আয়শা একটা ওটা বলে যাচ্ছে আর অন্তরা চুপচাপ। আয়শা এবার রাগ দেখিয়ে বলে, এই তোর কি হয়েছে বলতো? তখন থেকে এত চুপচাপ কেন? অন্তরার মাথায় এখন কি চলছে তা আয়শাকে বললে সে তো লজ্জায় মাটির তলায় ঢুকে পড়বে। তাই কিছু না হওয়ার ভান করে সে বলে, কই কিছু না তো? সত্যি? হ্যাঁ রে। আচ্ছা আয়, ফুচকা খাবি? ওই দেখ ফুচকা দোকান। আয়শা তাকালো। সে খুশি হয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। অন্তরা মনে মনে হাসি ছাড়ল। দুজনে চলে যায় ফুচকা দোকানে। মনের আনন্দে তারা ফুচকা খেতে লাগলো। হঠাৎ পিছনে থেকে পুরুষালী কণ্ঠ আসল, কেমন আছো অন্তরা? অন্তরা পেছনে ঘুরল। রেহান দাঁড়িয়ে সামনে, মুখে তার হাসি লেগে আছে। রেহান গত কয়েকদিন ধরে কলেজ আসেনি। কারণটা হয়তো অন্তরা জানে, কিন্তু মুখে সে প্রকাশ না করে বলল, ভালো আছি। তুমি কেমন আছো? আর কলেজ আসো না কেন? রেহান একটু অপ্রস্তুত বোধ করে, কিন্তু তাও সে হেসে বলে, আসলে শরীর খারাপ ছিল। ও এখন ঠিক আছে? রেহান মনে মনে বলল, কি করে ঠিক থাকবে অন্তরা, যেখানে তোমাকে নিজের করতে চাইছিলাম সেখানে আর তুমি অন্য কারো। ইয়া বেটার। আয়েশা দুজনের কথোপকথন শুনছে আর একটা পর একটা ফুচকা খাচ্ছে। রেহান কিছুক্ষণ চুপ থেকে বলল, ম্যারেজ লাইফ কেমন চলছে তোমার? অন্তরা মিষ্টি হেসে বলে, খুব ভালো। ও যাক, তুমি ভালো থাকলেই আমি খুশি। আচ্ছা চললাম, কাল কলেজে দেখা হবে। আচ্ছা। রেহান চলে গেল। আয়েশা এবার মুখ খুলল, মানুষরা তোকে খুব পছন্দ করে। ভাগ্য সবার এক হয় না। অন্তরা আর রেহানের কথা না আর বেশি ভেবে টাকা দিয়ে বাড়ির উদ্দেশ্যে চলল। বাড়িতে পৌঁছাল অন্তরা। কলিং বেল বাজাতে দরজা খুলল আরাব। অন্তরা ভেতরে এসে রাফিকে সোফায় বসে থাকতে দেখে অবাক হয়। রাফিও কিছুটা অবাক হয়। আরাব অন্তরার পাশে দাঁড়িয়ে এক হাত পকেটে গুজে অন্তরার কাঁধে হাত রেখে বলল, মিট মাই ওয়াইফ অন্তরা। রাফি একটু অপ্রস্তুত হলো, কিন্তু তাও নিজেকে একটু প্রস্তুত করে বলল, নাইস টু মিট ইউ মম। অন্তরা হেসে বলল, স্যার আপনি আমাকে অন্তরা বলেই ডাকুন। রাফি হেসে বলল, ঠিক আছে অন্তরা। আরাব আড়ালে হাসল। তারপর বলে, অন্তরা যাও, ফ্রেশ হয়ে নাও। অন্তরা মাথা নেড়ে উপরে চলে যায়। আরাব বসতে যাবে, তারপরে আবার কলিং বেল বেজে ওঠে। আরাব বিড়বিড় করে বলল, আবার কে এল? আরাব দরজা খুলতে ওপাশ থেকে সবাই চেঁচিয়ে ওঠে, সারপ্রাইজ! রাজ, নীল, ইরা আর নেহা এসেছে। আরাব একটা ভ্রু উঁচু করে বলে, তোরা এখন এখানে? রাজ আরাবকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে বলে, তোর ঘর আসতে তোর পারমিশন লাগে নাকি? রাত 3টায় আসতে পারে, দুপুর 12টায় আসতে পারি। রাফি বুঝতে পারল তার এখন যাওয়া উচিত। সে গলা খাকিয়ে বলল,
আরব অন্য একদিন আসবো, আজ আসি। আরব রাফির অবস্থা বুঝতে পেরে বলল, আচ্ছা। রাফি চলে গেল। বাকিরা ভেতরে ঢুকলো। অন্তরা এতক্ষণে ফ্রেশ হয়ে এসে সবাইকে দেখে খুব খুশি হলো। আরব এবার জিজ্ঞেস করলো, আচ্ছা এবার বল ব্যাপার কি, তোরা এখানে কেন? নীল সোফার উপর পা তুলে আরাম করে শুয়ে বলল, থাকতে এসেছি তোর ঘরে। অন্তরা খুশি হয়ে বলল, বাহ, তাহলে আজ আমরা খুব মজা করব। আরব বিরক্ত হলো একটু। অন্তরা হেসে বলে, তোমরা কি কি খাবে বল, সেটাই বানিয়ে দেব। রাজ বলল, আপাতত 1 কাপ চা, পরে দেখছি। অন্তরা হেসে চলে যায় চা বানাতে। আরব বুঝতে পারলো আজ এরা পণ নিয়ে এসেছে এখানে থাকার, তাই সে উপায় না পেয়ে রান্নাঘরে চলে যায়। অন্তরা প্যানে চা বসিয়েছে। আরব এসে বলল, হেল্প লাগবে? না। অন্তরা নিচের দিকে তাকিয়ে বলল। তখনের পর থেকে ভীষণ লজ্জা পাচ্ছে তার। আরব চলে এল আবার ডাইনিংয়ে। নীল ফোনে গেম খেলছে। এরা আরবকে বলল, তোর আর বৌদি ঝামেলা মিটল? আরব মাথা নাড়ল। রাজ খুশি হয়ে বলল, তার মানে তুই বৌদিকে একসেপ্ট করা শুরু করেছিস? আরব ছোট্ট করে হম বলল। নেহা এবার প্রশ্ন ছুড়ল, বৌদিকে ভালোবাসা শুরু করেছিস? কোনো অনুভূতি জন্মেছে তার প্রতি? আরব থামল। ততক্ষণে অন্তরা চা নিয়ে চলে এসেছে। আরব অন্তরার দিকে একবার তাকালো। ওজনের করা ঘটনার পর আরব নিজেকে মনে মনে সখানিক শুদ্ধ ভাষায় গালাগালি দিয়েছিল। মনটা ধীরে ধীরে অবাধ্য হওয়ার মাত্রা অতিক্রম করে ফেলছে। এখনো না। সবার মুখ কালো হয়ে গেল। অন্তরা একটু থামলো আরবের কথায়। মানুষটা এত কঠোর, তার কি হৃদয় নেই? অন্তরার প্রতি এখনো কোনো অনুভূতি জন্মায়নি তার মনে? তাহলে তখন নীল প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল, আচ্ছা, বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করছে আজ। রাজের বিরিয়ানির কথা শুনতেই জিভে জল চলে এল। অন্তরা হাসি মুখে বলল, আচ্ছা তাহলে আজ বিরিয়ানি বানাবো আমি। কোনো দরকার নেই, আমি বাইরে থেকে অর্ডার দিয়ে দিচ্ছি। আরব কাঠোকার গলায় বলল কথাটা। অন্তরা আরবকে মানা করে বলে, আমি পারবো বানাতে। আমি বললাম তো অন্তরা অর্ডার দিয়ে দিচ্ছি। অন্তরার বুকে বিঁধল কথাটা। সে আর কিছু বলল না। জোছনার আলোতে চারিদিক আলোকিত। আরবের বাড়ির ছাদে বসে সবাই আড্ডাতে মেতে উঠেছে। আড্ডাকে আরো একটু মাতিয়ে তোলার জন্য নীল বলে উঠল, চল সবাই মিলে ট্রুথ এন্ড ডেয়ার খেলি। সবাই সম্মতি জানালো। অন্তরা নিচে থেকে একটা বোতল আনলো। সবাই গোল করে বসে পড়ল। নীল বোতল ঘোরানো শুরু করলো। বোতলটা ঘুরতে ঘুরতে এসে থামলো ইরার উপর। ইরা সবার দিকে তাকালো। সে জানে যে দেয়ার নিলে নিশ্চয়ই কিছু এমন কাজ দেবে যে ইরাকে নাকানি চুবানি খেতে হয়। তাই সে বলল, ট্রুথ। রাজ আগে ভাগে জিজ্ঞাসা করলো কাউকে সুযোগ না দিয়ে, বল রাত জেগে কার সাথে কথা কস? রাতে ফোন করলে বিজি পাই আমি। ব্যাস, যেহেতু ট্রুথ নিয়েছে তাই সত্যি বলতে হবে। ইরা আমতা আমতা করে বলে, একটা ফ্রেন্ড এর সাথে অনলাইনে আলাপ। সে মাঝে মাঝে ফোন দেয় তাই আর কি। নীল মাঝখান থেকে বলল, বাহ, তাহলে মামুনি তলে তলে ঠিকই টেম্পো চালাচ্ছে। সবাই হাসতে লাগলো। অন্তরা চুপচাপ শুনছে, কারণ একটু আগে আরবের কাছ থেকে ডাক খেয়ে তার মুড অফ। তাই এখন মন থেকে হাসিটা আসে না। আরব তা লক্ষ্য করলো। মনে মনে বলল, এইটুকু পুচকে মেয়ে চলেছিল সবার জন্য বিরিয়ানি বানাতে। কোথায় হাত পুড়িয়ে ফেলবে বলে বাইরে থেকে অর্ডার দিলাম, যাতে আমার বউটার কষ্ট না হয়, আর সে এখন মুখ ফুলিয়ে বসে আছে। কথাগুলো ভেবেই মনে মনে হাসে আরব। রাজ তার পাশে বসেছিল। আরবকে এভাবে দেখে ভ্রু কুঁচকায়। আরব পাশে তাকাতে একটু ভড়কে গেল। কি অমন করে তাকাচ্ছিস কেন? না, ভাবছি খুব শীঘ্রই পাগলাগারদের একটা টিকিট কাটতে হবে তোর জন্য। বেশি না বকে বোতল ঘোরা। রাত বোতল আবার ঘোরাল। এবার তা এসে থামলো নীলের দিকে। নীল করে ঠিক করে বুক ফুলিয়ে বলল, ডিয়ার।
নেহা নীলকে দেয়া দিল। গার্লফ্রেন্ডকে ফোন করে বল যে সে হলো শাকচুন্নি। নীলের ফোলানো বুক চুপসে গেল। অসহায় কণ্ঠ নিয়ে বলে, কেন আমার সংসার ভাঙতে আসছিস বোন? তোর আমি কি করেছি? কোন জন্মের বদলা নিচ্ছিস? দেয়ার ইজ দেয়ার। নীল মনে মনে সাহস জুগিয়ে কল লাগালো। ফোন স্পিকারে দিল যাতে সবাই শুনতে পায়। ফোন রিসিভ করতে নীল প্রথমে হ্যালো বলল। ওপাশ থেকে মিহি কণ্ঠে একটি মেয়ে বলে ওঠে, হ্যালো, বলো। নীল কাপা কাপা গলায় বলল, তো তোমাকে একটা কথা বলা ছিল। সবাইকে টিপে হাসছে। কি? নীল একটা জোরে দম নিয়ে বলল, তোমাকে না একদম শাকচুন্নির মতো দেখতে। কি বললি হারামজাদা? আর একবার বল। নীল কাঁদো কাঁদো মুখে সবার দিকে তাকায়। সবাই এসে গড়াগড়ি খাচ্ছে। নীল এবার বলে, কিছু না জান, স্বপ্ন ভেবে ভুলে যাও। তুই একবার দেখা করতে তারপর তোর হচ্ছে। নীল ফোন কেটে ফেলে। জানে এখন তার জান এখন তাকে শুদ্ধ ভাষা শোনাবে। এরপর নেহার দিকে সে গরম চোখে তাকালো। তোর জন্য যদি আমার সংসার ভাঙতে তাহলে তোর বিয়েতে গিয়ে বলে আসবো যে নেহা হলো 1 নম্বরের জুতা চোর। সবাই হেসে ফেলল। নেহা নীলকে শান্ত করল। বইয়ের দোকানে এসেছে আয়শা, একাডেমিক কিছু বই কেনার জন্য। কিন্তু হঠাৎ তার চোখে পড়ল হুমায়ুন আহমেদের লেখা অপেক্ষা বইটির উপর। তার খুব ইচ্ছে হলো বইটি নেওয়ার। বইটি নেওয়ার জন্য হাত বাড়ার আয়শা। অপর পাশ থেকে একই জায়গায় আরেকটি হাত আসার ফলে দুই ব্যক্তির হাত স্পর্শ করল। আয়েশা ভ্রু কুঁচকে তাকায় পাশে। দেখতে পায় রাফিকে। তৎক্ষণাৎ হাত সরিয়ে ফেলে। তারপর বলে, গুড ইভিনিং স্যার। রাফি হেসে বলল, গুড ইভিনিং। আয়েশা বইটা নেবে কিনা ভাবল। বইটি দেখে পড়ার কৌতূহল মনের মধ্যে বাসা বেঁধেছে তার। তাই সে বারবার বইটির দিকে তাকাচ্ছে আর ইতস্তত বোধ করছে। রাফি একটু আন্দাজ করতে পেরে বলল, তুমি বই পড়তে ভালোবাসো? হ্যাঁ, টুকিটাকি পড়ি। আচ্ছা, তাহলে বরং তুমি বইটা নিয়ে নাও। আপনার লাগবে না স্যার। রাফি মৃদু হাসি মুখে রেখে আয়েশার চোখে গভীর দৃষ্টিপাত করে বলল, তোমার পড়া হয়ে গেলে আমাকে দিও, আমি অপেক্ষা করব। আয়েশা বুকটা কেমন যেন টিপ টিপ করতে লাগলো। কই, আগে তো কখনো এরকম হয়নি। তাহলে আজ কেন? আয়েশা কিছু বলল না, চুপচাপ বইটা নিয়ে নিল। দোকান থেকে বেরিয়ে রাফি বলল, চলো তোমাকে এগিয়ে দিই। আয়েশা নাকচ করল, কিন্তু রাফি শুনল না। আয়েশা আর কিছু উপায় না পেয়ে হাঁটতে লাগলো। মনে মনে কিছুটা খুশি হলো, কিন্তু এই খুশির কারণ তার কাছে অজানা। রাত 11টা বাজতে যায়। খাবার অর্ডার দেওয়ার 1 ঘন্টা পরে তা চলে এসেছিল। গরম গরম খেতেই আস্তে আস্তে সবার চোখে ঘুম হানা দিল। এমনিতে শীতকাল, আর এই শীতকালে রাত 11টা মানে অনেক। নীল, রাজ গেস্ট রুমে আর ইরা, নেহা সোনালীর রুমে শুয়ে পড়েছে। সবাই ঘুমিয়ে পড়লেও দুটি মানুষ এখনো জেগে রয়েছে। অন্তরা বারান্দায় বসে চন্দ্রবিলাস করছিল। আরাব এসে তার পাশে বসল। অন্তরা আরাবের উপস্থিতি বুঝতে পারল, কিন্তু কিছু বলল না। আরাব মৃদু হাসল। চাঁদের আলো অন্তরার উপর পড়ছে। আরাবের কাছে আকাশের চাঁদের থেকে তার পাশে থাকা অন্তরাকে বেশি সুন্দর দেখাচ্ছে। আরাব খানিকটা থেমে থেমে শুধাল, ইউ আর ভেরি বিউটিফুল অন্তরা। অন্তরা শুনে বলল, কাছে টানতে চাইছেন? আরাব থমকাল। মানে, ভালোবাসেন আমাকে? আরাব থেমে থেমে দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না অন্তরা, হয়তো হ্যাঁ, হয়তো বা না। কি হবে আমাকে আপন করে নিলে? আরাব চুপ। অন্তরা আবার বলল, ভালোবাসেন কিন্তু প্রকাশ করতে পারেন না আপনি। আরাব একবার চোখ বন্ধ করে ভাবল, তারপর বলল, আমি তোমাকে প্রকাশ্যে নয় গোপনে ভালোবেসেছি অন্তরা। হ্যাঁ অন্তরা, আমার অনুভূতি থেকে আমি বারবার পালিয়ে যাচ্ছিলাম।
কিন্তু এখন বুঝতে পেরেছি তোমাকে আমি গোপনে ভালোবেসে ফেলেছি। অন্তরা ছলছল নয়নে তাকালো। তার স্বামী তাকে ভালোবাসে, তাকে আপন করে নিয়েছে। এর থেকে বড় আর কি হবে? অন্তরা জড়িয়ে ধরল আরবকে। আরব পরম আবেশে আগলে নিল তার প্রিয় মানুষকে। কেটে গেছে 2 মাস। এই 2 মাসে অনেক কিছু পরিবর্তন হয়েছে। অন্তরা এবং আরবের মধ্যে যে দূরত্ব ছিল তা ঘুচেছে। দুজন দুজনকে চিনেছে, জেনেছে। যে আরব বেশি কথা বলতে পছন্দ করে না সে অন্তরার কথা মুগ্ধ হয়ে শোনে। অন্তরার চঞ্চলতা হাসি মুখে দেখে অন্তরা চিনে ফেলেছে আরবকে অনেকখানি। আরবের ভালো লাগা মন্দ লাগা সব জেনে ফেলেছে। সব মিলিয়ে এখন ভালোই চলছে অন্তরা এবং আরবের সাংসারিক জীবন। দুটি হৃদয়ের মিলন ঘটেছে এই 2 মাসে। তবে আরেকদিকে এখনো দুটি হৃদয়ের মিল হওয়া বাকি। আয়েশা কখন নিজের অজান্তেই রাফিকে মনে মনে ভালোবেসে ফেলেছে তার টের পায়নি। আর এদিকে রাফি সেও মনে মনে আয়েশাকে পছন্দ করে, কিন্তু কেউ তা প্রকাশ করেনি। হয়তো বা কেউ জানেই না যে কেউ তার জন্য অপেক্ষা করে আছে। আজ আয়েশা এসেছে অন্তরার বাড়িতে। অন্তরা নিজের রুমে ছিল। আরব গিয়েছে শহরের বাইরে কলেজের কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য। অন্তরার বোর লাগছিল তাই আয়েশাকে রেখেছে সে। এখন তারা বসে গল্প করছে। আয়েশা আজ একটু অন্যমনস্ক। কারণটা হলো রাফি। কাল রাফি কলেজ আসেনি, তাই তার মনটা খারাপ। অন্তরা ভ্রু কুঁচিয়ে আয়েশাকে জিজ্ঞেস করলো, কি রে, কি ভাবছিস বলতো? কয়েকদিন ধরে তোর হাবভাব সুবিধার মনে হচ্ছে না। আয়েশা ধ্যান ভাঙল। সে আমতা আমতা করে বলল, ক কই কিছু না তো। সত্যি করে বল। পছন্দ করিস কাউকে নাকি? আয়েশা কেসে উঠল। বলল, ধুরুর, আমি এই সব প্রেম টেমে নেই। তাই? তাহলে রাফি স্যার। আয়েশা চোখ বড় করে ফেলে। অন্তরাকে থামিয়ে বলে, তুই কি করে জানলি? অন্তরা নিজেকে বাহবা দিয়ে বলল, তোর কি মনে হয় আমি গাধা? রাফি স্যারের ক্লাসে হা করে তার দিকে তাকিয়ে থাকিস, আর স্যার যেদিন না আসে সেদিন মন খারাপ করে বসে থাকিস। আয়েশাকে বলবি খুঁজে পায় না। শুধু হেহে করে হাসল। অন্তরা আয়েশার মাথায় চাটি মারল। এরপর তারা খোশগল্পে মেতে গেল। রাত নেমেছে। এখন বাজে 12টা। অন্তরার চোখে ঘুম নেই। বারান্দায় বসে সে আকাশে তাকিয়ে আছে। ফোনে গান চলছে। পেছনে থেকে তার চোখের উপর আলতো করে হাত রাখলো কেউ। অন্তরা প্রথমে চমকে গেলে পরে বুঝতে পারে ব্যক্তিটি হলো তার ব্যক্তিগত পুরুষ। আমার চঞ্চলতা এখনো জেগে কেন? ঘুম নেই চোখে। আরব পাশে বসতে বসতে বলল, তা কেন নেই শুনি? অন্তরা আরবের কাঁধে মাথা রাখল। আপনি নেই বলে। আরব মৃদু হাসল। অন্তরাকে আর একটু কাছে টেনে নিল। বলল, এই তো আমি তোমার কাছে, তোমার পাশে। অন্তরা হেসে মুখ তুলল। আরব মুগ্ধ নয়নে তাকালো তার মনের মালকিনের দিকে। কপালে একখান চুমু দিল। অন্তরা চোখ বুজে ফেলল। এতক্ষণ একটু শান্তি শান্তি লাগছে। আরব অন্তরার ঠোঁটে হালকা ঠোঁট ছোঁয়াল। তারপর বলল, চলুন এবার, ঘুমোবেন চলুন। অন্তরা মাথা নাড়ল। দুজনে ঘুমানোর প্রস্তুতি নিল। অন্তরা আরবের বুকে মাথা রাখল। চোখ বন্ধ করল। আরব অন্তরাকে জড়িয়ে ধরল। লাইটটা আস্তে করে নিভিয়ে দিল। আজ আয়েশা কলেজ যায়নি। সে যাবে তার মাসির বাড়ি। কারণ তার দিদিকে আজ ছেলে পক্ষ দেখতে আসবে। আর তার মাসির বাড়ি গ্রামে। তার দিদি তাকে এত করে আসতে বলেছে যে সে না করতে পারেনি। ইতিমধ্যে সে মাসির বাড়িতে এসেছে। দিদিকে নিজের হাতে হালকা সাজিয়ে দিল আয়েশা। মিষ্টি হেসে বর্ষাকে বলল, বাহ, কি সুন্দর লাগছে রে হবু জিজু তো পুরো ফিরা। বর্ষা লাজুক হাসল। বর্ষার মা তাদের ডাকলেন।
ছেলে পক্ষ এসে পড়েছে। আয়েশা হেসে তার দিদিকে নিয়ে গেল। বর্ষা এসে বসলো, আয়েশা তার পাশে দাঁড়িয়ে থাকে। ছেলে ঢুকতেই আয়েশা ছেলেকে দেখে চমকে গেল। মুখ থেকে বেরিয়ে পড়লো দুটো শব্দ, যা কারো কানে গেল না। রাফি স্যার। রাফির এতক্ষণে বর্ষার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির উপর নজর গেল। একটু অপ্রস্তুত হলো রাফি। আয়েশার মনে সূক্ষ্ম ব্যথা অনুভব হলো। চোখ ভিজে গেল তার, কিন্তু ঠাইসে দাঁড়িয়ে। রাফি একবার করে আয়েশাকে দেখছে। বর্ষা ফিসফিস করে আয়েশাকে বলল, কি সুন্দর দেখতে রে। ইচ্ছে করছে এখনই বিয়ে করে নিতে। আয়েশা মিকি হাসল। কথা বলার জন্য বর্ষা আর রাফিকে ছাদে পাঠানো হলো। আয়েশা চলে যায় সেখান থেকে। ব্যাগ গোছাতে লাগলো। চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ছে। ব্যাগ গোছানো শেষ। এখানে থাকতে এসেছিল দুদিন, কিন্তু বিকেলে বাড়ি ফিরবে আয়েশা। এখন চুপটি করে বসে আছে বিছানায়। কিছুক্ষণ পরে বর্ষা রুমে আসল। মুখে তার কোনো আনন্দ নেই। আয়েশা সন্দিহান গলায় বলল, কি হয়েছে? অমনি মুখ কেন তোমার? তোমার তো বিয়ে আর কদিন পরে। হবে না। আয়েশা ভ্রু কুঁচকে বলে, হবে না কেন? ওনার আমাকে পছন্দ নয়। ওনার মনে অন্য কেউ আছে। আয়েশা মনে মনে বলল, অন্য কেউ? আয়েশার বুক ধক করে ওঠে। বর্ষার কাছে এসে বলে, কাকে পছন্দ করেন উনি? তা বলেননি। আয়েশার আরো কষ্ট হলো। সে বর্ষাকে বলল, আচ্ছা দি আমি যাই। বাড়িতে মা একা, তাড়াতাড়ি চলে আসতে বলেছে। বর্ষা নাকচ করলেও আয়েশা মানিয়ে বুঝিয়ে বেরিয়ে পড়ে। বাসে জানালার পাশে বসে প্রকৃতি দেখছে আর চোখে জল বিসর্জন দিচ্ছে। কেউ একজন যার পাশে এসে বসে বলল, বিয়ে করবেন আমাকে? আয়েশা বিরক্ত হলো। পাশে ঘুরে করা কথা শোনাতে যাবে, তার আগে সে থমকে যায়। ব্যক্তিটি আর কেউ না, রাফি। কিন্তু আপনি তো অন্য কাউকে পছন্দ করেন। রাফি মৃদু হেসে জানালো, সেই অন্য কেউ তাহলে তুমি। তোমাকে আমি ভালোবাসি আয়েশা। গোপনে তোমায় ভালোবেসেছি। বলো, করবে আমাকে বিয়ে? আয়েশা বাক্যহারা। চোখ থেকে জল পড়ছে অনবরত। সে মাথা নাড়ল উপর নিচে। রাফি হাসল। শুরু হলো তাদের প্রেমের অধ্যায়। দুটি মন আজ এক হয়ে গেল। এভাবেই কি কখন কাকে গোপনে ভালোবেসে ফেলে তা জানি না আমরা। কেউ ভালোবাসা পায়, কেউ পায় না। কিন্তু দিন শেষে ঠিকই মানুষ তার আপনজনকে খুঁজে পায়। সমাপ্ত।